প্রতিদিনই ওই পায়েসের ওপরে উনি নিজের হাতের রক্ত দিতেন। পায়েসে হাতের রক্ত দিতেন? হ্যাঁ, দিতেন। ভৈরবের কোন রূপ প্রয়োগ করেছিল? দেবী বেশি শক্তিশালী? পার্টিকুলার সব স্থানেতে ভৈরব প্রয়োগ করা যায় না। তার জন্যে স্থান নির্বাচনের ফ্যাক্টর থেকে যায়, দিক নির্বাচনের ফ্যাক্টর থেকে যায়, নির্দিষ্ট কিছু নক্ষত্রের ফ্যাক্টর থেকে যায়। এগুলো আমাকে করতে যখন হয় তখন এইগুলোর ওপরেতে কিন্তু এগুলো এত সূক্ষ্ম বস্তু যেগুলো সবটা যদি একসঙ্গে না মেলে তাহলে ভৈরব প্রয়োগ অ্যাডভার্স রিয়াক্ট করতে পারে। আচ্ছা। খুব দক্ষ ক্রিয়া যারা করবেন তাদের ছাড়া ভৈরব প্রয়োগ করা খুব মুশকিলের বস্তু। তো যাই হোক, ওখানে আমায় তখন করতে হয়েছিল এবং প্রথমে ভৈরব প্রয়োগ করার ফলেতে ওটার ব্যাক এফেক্ট আমাকেও ধাক্কা মেরেছিল এবং বেশ ভালোই, মানে ওখান থেকে আমাকে সরানোর জন্য। হ্যাঁ, ভৈরব প্রয়োগে যদি ত্রুটি হয় আপনার উপরও ব্যাক আসতে? হ্যাঁ, আসবেই। তার কারণ হচ্ছে ওই তখন আমি বুঝতে পেরেছিলাম ওই ছেলেটি তখন স্বাভাবিক নয়, কিন্তু ওই অবস্থাতে সে আমাকে বলেছিল যে ওইখানে যে ওই যে রাত্রিরে ওই যে ভোগ নিবেদন করে ওই ভদ্রলোক যে পুজো অ্যাক্টিভিটিটা করতেন, প্রতিদিনই ওই পায়েসের ওপরে উনি নিজের হাতের রক্ত দিতেন। পায়েসে হাতের রক্ত দিতেন? হ্যাঁ, দিতেন। এইটা কিন্তু বাড়ির লোক কেউ জানতো না। আচ্ছা। আমি ওর সঙ্গে, ও তখন ঠিক স্বাভাবিক নয়, কিন্তু ও কথা বলতে বলতে এইটা আমাকে বলেছিল। এই যে রিচুয়ালসটা কিন্তু কোনো দেবতার পুজোয় ব্যবহার হয় না, দেবদেবীর পুজোয়। নর্মালি যারা পিশাচ সাধনা করেন তাদের ক্ষেত্রে এইটার সম্ভাবনা হাই থাকে। ওকে, ঠিক আছে। দেখবে অনেক উপজাতি আদিবাসীর মধ্যে পিশাচ পুরোহিতের একটা ফ্যাক্টর থাকে। ওদের রিচুয়ালসে ওরা এই ধরনের যে কোনো আইটেম দিলে তার লাস্টে ওটার একটা ম্যারিনেশন নিজের ব্লাড দিয়ে বা অন্য কারুর ব্লাড দিয়ে করবার একটা ফ্যাক্টর থাকে। নর্মালি যারা পিশাচ পুজো করেন বা ইত্যাদি, তারা ওই নিজের ব্লাড দিয়ে কেন করতে চান, যাতে তার প্রতি অ্যাট্রাক্টেড থাকে পিশাচ এবং ওর কথা শোনে, মানে ওই লোভে। এরা তো খুব দেনা পাওনা নিয়ে চলে। পিশাচ বা প্রেত সবসময় একটা গিভ অ্যান্ড টেকের মধ্যে যায়। সেখানে রক্তটা একটা ইম্পর্টেন্ট আইটেম হয়ে দাঁড়ায় ওদের কাছে। তো ওই ছেলেটির ওটা বোঝা উচিত ছিল, কিন্তু আমার মনে হয় বয়স কম এবং নেহাতি সরল বালক বলে হয়তো সেটা সম্ভব হয়নি। কিন্তু এইটার এফেক্ট ও পেয়েছিল এবং ওই জন্যেই ওকে ওই ধরনের রিচুয়াল শিখিয়েছিল। শ্মশানে যাও, কবরে যাও, গিয়ে ওই জায়গায় রক্ত দিয়ে সেই সমস্ত উদ্ভট কাণ্ড শিখেছিল। ফলে কি হয়েছে, ওই পার্টিকুলার কোনো তিথিতে হয়তো ওকে বলেছিল যেতে, এবং ওই তিথিতে যাওয়ার ফলে সেখানে তার নিজের শরীর থেকে রক্ত দেওয়ার ফলে ওখানে যে সমস্ত এন্টিটিস, হাই ভোল্টেজ এন্টিটিস, সেগুলো জেগে গেছিলো এবং ওর সঙ্গে চলে এসেছিল। ওই অবস্থা থেকে বাঁচানোর জন্য মহাবিদ্যা কাজ করে। আবার কখনো কখনো সেটা টেম্পোরারি ক্ষেত্র হয়ে দাঁড়ায়, অনেক সময় হয়, এর ক্ষেত্রে হয়েছিল। সব সময়ই যে সেটাই হবে এরকমটা কোনো নিয়ম নেই, কিন্তু এর ক্ষেত্রে এটা আমি ফেস করেছিলাম এবং আমাকে প্রয়োগ করতে হয়েছিল। ঠিক আছে, তো সময় একটু লেগেছিল ঠিকই, কিন্তু প্রয়োগের অ্যাডভার্স রিয়াকশানকে সামলাতে হয়। তারপরে অনেক কিছু সমস্যা থাকে, তারপরে সরিয়ে নিয়ে যাওয়া, এই পুরো এন্টিটিটাকে কাট আপ করা, তাকে বাইন্ডিং করা, মানে কাট আপ করলেই হয় না, ও কিন্তু আবার তারপরে আসতে পারে। তাকে বাইন্ড করা, যা পুরো বন্ধনটা দেওয়া, যে বন্ধনটা এইগুলো আর ডিস্টার্ব ওকে করবে না, কারণ ওকে তুমি তো ঘর বন্ধ করে বন্ধ করতে পারবে না, ও তো রাস্তায় বেরোবে, দেহটাকে প্রোটেক্ট করতে হবে। হ্যাঁ, অনেক কিছুকে প্রোটেক্ট করতে হবে ওর। ঠিক আছে, এবার সেক্ষেত্রে যদি তার রাশি লগ্ন নক্ষত্র হেল্প করে তাহলে খানিকটা সুবিধে হয়। অনেক সময় সেটা না হয়, একটু বৈরী থাকলে তখন একটু সময় বেশি লাগে, অসুবিধে হয়। কিন্তু এইটা হয়েছিল ওই রকম ফ্যাক্টরটা আর কি। ভৈরবের কোন রূপ প্রয়োগ করেছিল? ক্রোধ। আচ্ছা, ক্রোধ ভৈরব। এই ক্ষেত্রে অসিতাঙ্গ ভৈরব প্রয়োগ অনেকে করেন, কিন্তু ক্রোধ ভৈরবের এফেক্টিভিটি অনেক বেটার হয়। এরকম যখন এতটা মানে ইম্পালসিভ একটা টেন্ডেন্সি আসছিল ছেলেটির, তো ও মানে ওকে ম্যানেজ করাটা খুব অসুবিধে হয়ে যাচ্ছিল। তো এটা হচ্ছে একটা ফ্যাক্টর। আমি এখানে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি নিজে ভৈরব সাধনা করেন এবং ভৈরব সাধনা শেখান, ক্রিয়ার ব্যাপারটাও আপনি শেখান। এবার এখানে পয়েন্ট ইজ দ্যাট
দশ মহাবিদ্যার ব্যাপারটাও আপনি দেখান, মানে দেব এবং দেবীর দুটোর অ্যাসপেক্টই আপনি শেখান আপনার শিষ্যদেরকে। হুম। দেবী বেশি শক্তিশালী না না, এরকম ভাবে ভাবার কোনো কারণ নেই। আমি দেখো, এফেক্টিভিটির উপর বেস করে বলছি। একদম এফেক্টিভিটির ওপরেই তোমাকে আমি বলছি। দেখো, মহামায়া তিনি প্রকৃতি, একদম দেবী। তিনি না চাইলে একটা গাছের পাতাও নড়ে না। ভৈরব হচ্ছে অ্যাক্টিভিটি। শিব তত্ত্বকে তুমি যদি বিশ্লেষণ করো, শিব হচ্ছে নির্গুণ, তাই তো? তার সম্পূর্ণ নির্গুণ অবস্থা, তাই না? তো নির্গুণ অবস্থায় অ্যাক্টিভিটি থাকে না, নিশ্চল অবস্থান থাকে। যখন তিনি অ্যাক্টিভ তখন তিনি ভৈরব। শিবের অ্যাক্টিভ ফর্মটা হচ্ছে ভৈরব। ইয়েস। ওকে ওকে। এমনি ধর রুদ্রাষ্টকমে আমরা কি পাচ্ছি, ধরো নমামি শমীষণ নির্বাণ রূপম বিভুম ব্যাপকং ব্রহ্ম বেদস্বরূপম নিজং নির্গুণং নির্বিকল্পং নিরীহং চিদাকাশমাকাশ বাসম ভজেহম। এটা শিবতত্ত্বের ব্যাখ্যা চলছে তো। আর নো অ্যাক্টিভিটিস, তিনি নিশ্চল, তিনি নির্গুণ, তিনি চিদাকাশ, ঠিক আছে? যখন ভৈরব ফর্মে ট্রান্সফার হচ্ছে তখন তিনি অ্যাক্টিভ, ভ্যারাইটি স্টেজে ভ্যারাইটি ভাবে তিনি অ্যাক্টিভ। তখন তিনি ওই অ্যাক্টিভ বলেই দেখো না, প্রতিটা সময় উনি তো অ্যাক্টিভ হওয়ার কি করেছেন, তাই না? প্রত্যেকবার উনি দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে উনি অ্যাক্টিভ হয়ে। আমি সবাই তো ধরো ভৈরব তত্ত্ব বলতে গেলে কাল ভৈরবের কথাটা এসে যায় কোনো না কোনোভাবে। আমি ঠিক সেই প্রসঙ্গতেই আসছি। বাট তার আগে আমার প্রশ্নের যেটা জানতে চাইছিলাম, এই প্রশ্নটা, দশ মহাবিদ্যা নাকি ভৈরব, কোনটা বেশি এফেক্টিভ? সেগ্রিগেট করাটা খুব মুশকিল। যেটাই প্রয়োজন হবে ভৈরবের, সেখানে ভৈরব শক্তিই প্রয়োগ করতে হবে। ওকে। নর্মালি আমরা যে কোনো তন্ত্র সাধক যখন কোনো ক্রিয়া করেন, প্রয়োগ করেন, আমি আমার কথা বলি, আমি যখন কোনো প্রয়োগ করি, যখন কোনো ক্রিয়া করি, তখন আমার ফার্স্ট চয়েস থাকে দেবী শক্তি, ফার্স্ট চয়েস। কেন? কারণ প্রকৃতি উনি তো অ্যাক্টিভ হয়েই রয়েছেন। আমাদের যত ক্রিয়া, যত কর্ম উনি তো সম্পাদন করছেন। উনি তো নির্গুণতার ওপরেতে নিজে অ্যাক্টিভ হয়ে বাস করছেন। দেখো, শিব নিচে শুয়ে আছেন, মা ওপরেতে কন্টিনিউয়াস একটা মুভমেন্টে রয়েছেন, তাই না? তুমি যে কোনো বিগ্রহে দেখো, মায়ের একটা মুভমেন্টের রূপ পাচ্ছ, তাই না? তা উনি তো অ্যাক্টিভ হয়েই আছেন। তো মায়ের কাছে ঘ্যান ঘ্যান করা সোজা নয় কি? একদমই তাই, বুঝতে পারছি। বুঝলে না? বুঝতে পারছি। ভৈরবের ব্যাপারটা কি একটু বেশি টাফ, মানে প্রয়োগের ক্ষেত্রে? ডেফিনেটলি টাফ। ভৈরব কোনো ইজি প্রয়োগ নয়, কোনো অবস্থাতেই নয়। ভৈরব প্রয়োগ ডেফিনেটলি টাফ। এবং তোমার আগে ফার্স্ট তোমায় চুজ করতে হবে তুমি কোন ভৈরবের প্রয়োগ করবে। নর্মালি আমরা ভৈরব প্রয়োগের ক্ষেত্রে 8 জন প্রধান ভৈরবের সাহায্যই নিই নর্মালি, আমি অন্তত তাই নিই। তা প্রমুখ যে 8 জন, প্রধান 8 ভৈরবের ক্ষেত্রে বলি, তোমাকে কোনো ক্রিয়া করতে গেলে তোমায় ভৈরব প্রয়োগ যখন তুমি করবে অষ্টভৈরব থেকে, তখন তোমাকে আগে ভাবতে হবে তুমি কোন দিকের এই প্রয়োগটি করছো। দিক নির্বাচন করতে হবে। দিক বলতে? দিক আমাদের যে কটা দিক আমাদের রয়েছে, 8টা দিককে আগে ভেবে নাও। ওকে।